আন্নিয়ংহাসি, আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়। এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো আজকের বনচট শুরু করা যাক। ইয়ে, আমি আজকে পুকুরে ছিপ ফেলবো। উফ, কতদিনের শখ আমার পুকুরে ছিপ ফেলার। কলকাতায় তো পাওয়াই যায় না, কি মজা। এ হলো তে, আমাদের গল্পের নায়িকা, ক্লাস 7-এ পড়ে। বাবা মায়ের সাথে কলকাতাতেই থাকে। স্কুলে গরমের ছুটি পড়ায় সে তার ঠাকুমার বাড়িতে বেড়াতে এসছে দার্জিলিংয়ে। তার ঠাকুমা দার্জিলিংয়ে একটি গ্রামে থাকে। বেশ অবস্থাপন্ন মানুষ। যদিও তের মা বাবা অনেকবার তাকে নিয়ে যেতে চেয়েছে কলকাতায়, কিন্তু সে তার এই গ্রাম ছেড়ে যেতে চায় না। তে তার ঠাকুমাকে অনেক ভালোবাসে, তাই সে তার বাবার কাছে বায়না ধরায় এবারে গরমের ছুটিতে তাকে তার ঠাকুমার কাছেই রেখে যাওয়া হয়েছে। যদিও তাকে এখানে আনার পেছনে তার ঠাকুমার অন্য একটি কারণ আছে, সেটা গল্পেই জানতে পারবে। তে মহা আনন্দে ছিপ ফেলে মাছ ধরতে বসে। ফতনায় টান পড়তেই যেই না ছিপ ধরে টান দিতে যাবে, পা স্লিপ করে সেই পুকুরের মধ্যে ধপাস করে পড়ে যায়। যদিও পুকুরটা খুব একটা গভীর নয়। এদিকে পুকুরের পাশের একটা আম গাছে একটা ছেলে বসে বসে আম খাচ্ছিল, আর তের এসব কাণ্ড কারখানা দেখছিল। তে পড়ে যেতেই সে জোরে হেসে ওঠে। এদিকে তের তো হাবুডুবু ব্যাপার। সেটা দেখে ছেলেটি যখনই জলের মধ্যে ঝাঁপ দেয় আর তেকে টেনে তোলার পর সে তেকে দেখে হাসতেই থাকে। ছেলেটিকে এভাবে হাসতে দেখে তে তো বেজায় চটে যায়। এই, তুমি এবার হাসছো কেন? হ্যাঁ, আমি পড়ে গেছিলাম, আরেকটু হলে ডুবে মরে যেতাম, আর তুমি আমাকে দেখে হাসছো। এই পুকুরে কেউ ডুবে মরবে না, তুমি তো পা দিয়ে ওখানে দাঁড়িয়ে পড়তে পারতে। তোমাকে হাবুডুবু খেতে দেখে আমার হাসি পাচ্ছিল। ওখানে যে জল আছে তোমার কোমর পর্যন্ত হবে। কি? হ্যাঁ, সে যাই হোক না কেন, আমি তো কখনো পুকুরে নামিনি। কাউকে বিপদে পড়তে দেখে বুঝি এভাবে হাসতে হয়। তখনই তে খেয়াল করে এটির হাতে একটি আম। এই, তুমি আম কোথায় পেলে? গাছ থেকে পেরেছি। কোন গাছ থেকে? এই গাছ। কাকে জিজ্ঞাসা করে পেরেছ? কাকে আবার জিজ্ঞাসা করবো, আমার খেতে ইচ্ছা হয়েছে, আমি পেরেছি। তুমি জানো এটা কার গাছ? দাঁড়াও, আমি এখনই দাদুকে গিয়ে বলবো তুমি তার গাছ থেকে আম চুরি করে খাচ্ছিলে। তাই বুঝি? তা কোন দাদুকে গিয়ে বলবে? কেন, ওই বঙ্গদাদু। তুমি তাকে চেনো বুঝি? ও মা, চিনবো না কেন? বঙ্গদাদু তো আমাদের বাড়িতে আসে, আমাকে তো অনেক ভালোবাসে। তোমাদের বাড়ি মানে? ওই যে ওই বাড়িটায়। তুমি রোজ ঠাম্মিদের বাড়িতে থাকো? হ্যাঁ, আমি এখানে বেড়াতে এসেছি। রোজ ঠাম্মি তোমার কে হয়? আমার ঠাম্মি। ও আচ্ছা, তা তুমি কি বলছিলে? তুমি আমার নামে নালিশ করবে, তাই তো? হ্যাঁ, করবোই তো। তুমি জানো না, কাউকে কিছু না জিজ্ঞাসা করে কারোর কাছ থেকে কিছু পেরে খাওয়া উচিত না, এটাকে চুরি করা বলে। তাই বুঝি? তা তুমি এই পুকুরে মাছ ধরতে এসেছো, জিজ্ঞাসা করে এসেছো? আমি এবার কাকে জিজ্ঞাসা করব? তোমার বঙ্গদাদুকে। এই পুকুরটা তো তোমার বঙ্গদাদুরই। তাহলে আমি বরং গিয়ে বঙ্গদাদুকে বলি তার পুকুর থেকে তুমি মাছ চুরি করছিলে। কি? এই না না, প্লিজ এমনটা করো না। আমি তো এমনটাই করব, কেন করব না? তুমি আমার নামে নালিশ করলে আমি কি ছেড়ে দেবো নাকি? তে তাড়াতাড়ি ছেলেটির হাত চেপে ধরে। এই না 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 না, প্লিজ বলো না। আমি যদি না বলি তাহলে আমি কি পাবো? তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে গান শোনাবো। গান? তুমি গান গাইতে পারো? হ্যাঁ, পারি তো। তুমি জানো আমি স্কুলে কত প্রাইজ পেয়েছি? আচ্ছা বেশ, শোনাও গান। যদি ভালো গান গাও তাহলে প্রমিস আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, বলে তে গান গাইতে শুরু করে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মরে রাখিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে
নিশীথেরই সম, তুমি রবে নীরবে। তুমিও গান জানো? একটু একটু। এই না, তুমি অনেক ভালো গান গাও জানো? তাই বুঝি? তুমিও অনেক সুন্দর গান গাও। হ্যাঁ জানি তো, আমি বড় হয়ে গায়িকা হব, অনেক বড় গায়িকা। গায়িকা কিম তেইয়ং। বেস্ট অফ লাক। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, তোমার নামটাই তো জানা হলো না। তোমার নাম কি? আমার নাম কুকি। তোমার নাম কি? আমার নাম তে। তুমি তে? হ্যাঁ। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি। দাঁড়াও, কি হলো? আমি তো এখানে কাউকেই চিনি না, আজকে এখানে এসেছি আর তোমার সাথে পরিচয় হলো। আমরা কি বন্ধু হতে পারি? আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তোমার সিনিয়র, তাহলে আমরা বন্ধু কিভাবে হব? তাতে কি হয়েছে, আমার ঠাম্মিও তো আমার বন্ধু, সে তো আমার থেকে অনেক বড়, উড়ি হয়ে গেছে, তাও আমার বন্ধু, তাই নাকি? আচ্ছা বেশ, তাহলে আজ থেকে আমরা বন্ধু। এখন আমি আসি। আচ্ছা, টাটা। বিকেলে আসবে কিন্তু, আর আমাকেও আম পেড়ে খাওয়াবে। আচ্ছা আসবো, বলে দুজনেই দুদিকে চলে যায়। এ হলো কুকি, এই গ্রামের এক রাজ পরিবারের ছেলে। বাবা মা ছোটবেলাতে মারা গিয়েছে, দাদুর ভালোবাসা স্নেহে বড় হয়ে উঠছে সে। আসলে কুকির দাদু আর তের দাদু দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তের দাদু ছোটবেলাতেই ঠিক করে রেখেছিল কুকির সাথে তের বিয়ে দেবে। কিছুদিন যাবৎ কুকির দাদু খুব অসুস্থ, আর এদিকে তের দাদু মারা গিয়েছে 2 বছর হলো। তাই তের ঠাম্মি তের দাদুর দেয়া শেষ কথাটা রাখার জন্য তেকে এখানে নিয়ে এসেছে। যদিও তারা বয়সে অনেক ছোট, তবুও সে বিয়েটা দিয়ে রাখতে চায়। কিন্তু তের মা বাবা কেউই রাজি নয়, বিশেষ করে ইয়ঞ্জুন। যতই কুকি রাজ পরিবারের ছেলে হোক না কেন, একটা অনাথ ছেলের সাথে সে তার মেয়ের বিয়ে কিছুতেই দেবে না। আর তার মধ্যে তে এখন অনেকটাই ছোট, বিয়ে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আর তারা শহরে থেকে বড় হয়েছে, সে তো তার মেয়ের জন্য কোনো বিদেশ ফেরত ছেলের স্বপ্ন দেখে, সেখানে কিনা এই গ্রামের একটা এদো ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে? কখনোই না। তার মা সবসময় শহরের মডার্ন একজন মেয়ে, এই গ্রাম তার কোনোদিনই খুব একটা পছন্দের নয়। আর সেই গ্রামে মেয়ের বিয়ে সে তো ভাবতেও পারছে না। দেখতে দেখতে 2 দিন পার হয়ে গিয়েছে। তে আর কুকির মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তে তো সারাদিন বন্ধু বন্ধু করেই পাগল। তের এই বাচ্চাগুলো কুকি খুব ভালো লাগে। তে ছোট হলেও কুকি যথেষ্ট বয়স হয়েছে বোঝার মতন। সে ক্লাস 10-এ পড়ে, 16 বছরের এক কিশোর। কুকির মনে তের প্রতি একটা সফট কর্নার তৈরি হচ্ছে। সে ধীরে ধীরে তেকে ভালোবাসতে শুরু করছে। সবসময় তের খেয়াল রাখা, তের সকল আবদার পূরণ করা যেন তার দায়িত্ব হয়ে গিয়েছে। রোজ এগুলো খেয়াল করেছে। হঠাৎ করেই কুকির দাদুর শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়। তার দাদু রোজকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব জাংকুক আর তের বিয়েটা যেন দেওয়া হয়। রোজ আর দেরি করে না, ইয়ঞ্জুন আর সুবিনের কথা না মেনেই চুপি চুপি তে আর কুকির বিয়ে দিয়ে দেয়। গ্রামে এসব বাল্যবিবাহের প্রচলন আছে, তাই কেউ কোনো বাধাও দেয় না। বিয়ে দেওয়ার পর ইয়ঞ্জুন আর সুবিনকে রোজ সবটা জানায়। ইয়ঞ্জুন তো শুনে প্রচণ্ড রেগে যায়। তারা সেই রাতেই বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পরদিন দার্জিলিংয়ে পৌঁছেই ইয়ঞ্জুন রোজের উপর যেন হামলে পড়ে। আপনি এটা কি করে করলেন? হ্যাঁ, একবার আমাদের জানানোর প্রয়োজন বোধ করলেন না? আমরা আপনাকে জানিয়েছিলাম আমরা আমাদের মেয়ের বিয়ে এভাবে দিতে চাই না, ওর বয়স হয়নি এখনো বিয়ে করার, ও যথেষ্ট ছোট, বিয়ে সম্পর্কে বোঝেটা কি? হ্যাঁ দেখো, এটা তোমাদের বাবার ইচ্ছে ছিল, শেষ ইচ্ছা। মানেটা কি? লাইফটা তো আমাদের মেয়ের, তাই না? আপনি কি করে একটা অনাথ ছেলের সাথে আমাদের মেয়ের জীবনটা জুড়ে দিতে পারেন? আমি এই বিয়ে কিছুতেই মানি না। আমি আজই তেকে এখান থেকে নিয়ে চলে যাব। বৌমা শোনো আমার কথাটা একবার, আমি কিছু শুনতে চাই না। আজই আমরা এখান থেকে ফিরে যাব, তুমি বুঝতে পেরেছো? ইয়ঞ্জুন, মাথাটা ঠান্ডা করো। কি? আমার মাথা তুমি ঠান্ডা করতে বলছো? এত কিছুর পরেও? তুমি যদি না যাও, থাকো তুমি এখানে, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। বলে সেই দিনই তেকে নিয়ে তারা কলকাতায় ফিরে আসে। তে কুকির জন্য অনেক কাঁদে। সে বর হিসাবে না হলেও বন্ধু হিসাবে কুকিকে অনেক মিস করছে।
দুদিন পর কুকির দাদু মারা যায়। দাদুর সমস্ত কাজ সেই করে। তারপর রোজে বলে, দাদু ভাই তুমি কলকাতায় যাও, তেদের বাড়িতে গিয়ে দাদুর শ্রাদ্ধের জন্য তাদের নিমন্ত্রণ করে এসো। আমি তোমার লি মামাকে বলে দিচ্ছি তুমি তার সাথে কলকাতায় যাও। এরপর জাংকুক তার মামা লিয়ের সাথে কলকাতায় তেদের বাড়িতে আসে। তে তো কুকিকে দেখে প্রচণ্ড খুশি হয়, দৌড়ে এসে কুকিকে জড়িয়ে ধরে। বন্ধু তুমি এসেছো? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। মা আমাকে জোর করে এখানে নিয়ে চলে এসেছে বন্ধু। জাংকুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। ইয়ঞ্জুন জাংকুককে দেখা মাত্রই তেকে তার থেকে ছিনিয়ে নেয়। তুই তুই এখানে এসেছিস কিসের জন্য? মা, খবরদার আমাকে মা বলে ডাকবি না, আমি কোনো তোর মাঠা নই। কিসের জন্য এসেছিস বল। দাদু মারা গেছে, তোমরা থাক, আমরা ওখানে আর কখনো যাব না, আর না তুই কখনো এখানে আসবি। তুই কি ভেবেছিস তোর মতো একটা অনাথ ছেলের সাথে আমি আমার মেয়ের জীবন জুড়িয়ে দেব? মেনে নেবো এসব? কোনো দিনও না। আমার মেয়ে বিয়ে যদি দিতে হয় আমি কোনো বিদেশ ফেরত ছেলের সাথেই দেব। সোসাইটি বলে একটা ব্যাপার থাকে, তোর সাথে বিয়ে দিলে সোসাইটিতে আমি মুখ দেখাবো কি করে? তাই ভুলে যাই সব, আর এখান থেকে চলে যা। কোনো দিনও যেন তোর মুখ আমি আর না দেখি। ইয়ঞ্জনের কথাগুলো জাংকুকে ঠিক বুকে গিয়ে লাগে, বিশেষ করে অনাথ কথাটা। জাংকুকের চোখ বেয়ে জল গড়াতে থাকে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। এদিকে জাংকুককে এভাবে দৌড়ে বেরিয়ে যেতে দেখে তে পিছন থেকে সমানে চিল্লাতে থাকে, কুকি কুকি যেও না, কুকি কুকি আমাকে ছেড়ে যেও না, কুকি দাঁড়াও, কুকি কুকি। তে তে কি হয়েছে তোর? ছাড়ো ছাড়ো আমাকে, একদম আসবে না এখানে। তে তুই এখনো ওর স্বপ্ন দেখিস, এখনো ওর জন্য কাঁদিস? 12টা বছরে একটা বারের জন্য ও কোনোদিন তোর খোঁজ নিয়েছে? তুমি তুমি এই কথা বলছো, সব তোমার জন্যই হয়েছে। সেদিন যদি তুমি ওকে ওভাবে কথাগুলো না শোনাতে, তাহলে না ও আমার জীবন থেকে কখনো যেত, আর না আজকে দিনটা আসতো। সব কিছুর জন্য তুমি দায়ী, সরো এখান থেকে বলে সে তার মাকে ঠেলে দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, 12টা বছর কেটে গেছে। তে একদিনের জন্য তার কুকিকে ভোলেনি। সেই পুরনো দিনের স্বপ্নগুলো সে প্রতিদিন দেখে, আর কুকির জন্য দু চোখের জল ফেলে। কুকি সেদিনের পর থেকে আর কখনো তের সামনে আসেনি। তে এখন গানে বেশ নাম করেছে, বিভিন্ন রেডিও স্টেশনে গান গায় সে, আর তাছাড়া একটা মিউজিক ইন্ডাস্ট্রিতে সে প্রডিউসারের কাজও করে। এই 12 বছরে কোনো ছেলে তার জীবনে আসেনি। তার মা অনেকবার তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার মুখে একই কথা, সে কিছুতেই বিয়ে করবে না। তার তো ছোটবেলাতেই বিয়ে হয়ে গেছে তার কুকির সাথে। বড় হওয়ার পর তে অনেকবার দার্জিলিংয়ে গেছে। সেই পুকুর পাড়ে, গাছতলায়, মাঠে ঘাটে সব জায়গায় সে কুকিকে খুঁজে বেরিয়েছে, কিন্তু পায়নি। রোজের কাছ থেকে জানতে পেরেছে কুকি সেই ঘটনার পরপরই গ্রাম ছেড়ে চলে গিয়েছে, আর কখনো গ্রামে ফিরে আসেনি। তবুও তের বিশ্বাস একদিন না একদিন তার কুকি ঠিক এখানে ফিরে আসবে। তার জন্য আজকে সেই দিন, যেই তারিখে কুকি তাকে ছেড়ে চলে গিয়েছিল। শেষবারের মতো এই দিনেই সে কুকিকে দেখেছিল। আজ একটা রেডিও স্টেশনে তে গান গাইতে যাবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে সে রেডিও স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। এর সাথে তার মায়ের সম্পর্ক একেবারেই ভালো না সেই ঘটনার পর থেকে। সেই ঘটনার জন্য সে তার মাকেই দায়ী করে আসে, যদিও তার মা অনুতপ্ত। সে বুঝতে পেরেছে সেদিন কুকির সাথে তার এমনটা করা উচিত হয়নি। হে গাইজ, আপনাদের সামনে আছে গান শোনাতে চলেছে আপনাদের প্রিয় গায়িকা কিম তেইয়ং। চলুন তাহলে তার গান শোনা যাক। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হাসে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে, মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়,
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়, আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। গানটা গাইতে গাইতে তের চোখ দিয়ে অনবরত জল গড়াতে থাকে। সকলের চোখে আড়ালে তের চোখটা মুছে নিয়ে সেখান থেকে বিদায় নেয়। হে গাইজ, আজ আমরা যার ইন্টারভিউ নিতে চলেছি তিনি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে পৌঁছে যাবে। তো তিনি আসে থাকুক, তো ততক্ষণ চলো আমরা একটা ব্রেক নিয়ে নিই। তে তাড়াহুড়া করে সেখান থেকে বেরোচ্ছিল। বেরোনোর পথেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে আর তের হাত থেকে গানের খাতাটা পড়ে যায়। সরি, খেয়াল করিনি আমি বলে গানের খাতাটা নিয়ে সামনে উঠে দাঁড়াতেই তে তার সামনে আবিষ্কার করে একজন সুন্দর সুপুরুষকে, যে কিনা তের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আই এম সরি স্যার, আসলে একটু তাড়াহুড়া ছিলাম তাই খেয়াল করিনি। ইটস ওকে বলে সে সেখান থেকে বেরিয়ে আসে আর লোকটি স্টুডিওর ভেতর চলে যায়। সো গাইস, জিওন মিউজিক ইন্ডাস্ট্রির কর্ণধার জিওন জাংকুক আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে, যে কিনা এতদিন বিদেশে থেকেই এই ইন্ডাস্ট্রির দেখাশোনা করে গিয়েছেন। কালকেই তিনি দেশে ফিরেছেন আর এখন থেকে তিনি এখানে থেকেই সমস্ত কাজকর্ম করবেন। তো চলো আজ ওনার ইন্টারভিউ শুরু করা যাক। এদিকে তে রেডিও স্টেশন থেকে বেরিয়ে সোজা তার কোম্পানিতে চলে আসে। আজ তাদের কোম্পানির বস আসবে, যাকে সে কোনোদিন চোখে দেখেনি, কারণ তাদের বস এতদিন বিদেশে থাকতেন। তে তার বসকে অভ্যর্থনা জানানোর জন্য মার্কেট থেকে একটা ফ্লাওয়ার বুকে কিনে নিয়ে আসে। অফিসে ঢুকতেই তার বন্ধু জিমিন তাকে বলে, কী রে, এত দেরি কেন করলি? স্যার কি চলে এসেছেন? না না, এখনও আসেনি। আরে তুই আজকে যেখানে গান গাইতে গিয়েছিলি সেখানে তো স্যারের ইন্টারভিউ আছে, সেখানকার ইন্টারভিউ শেষ করে তারপর স্যার এখানে আসবেন। ও আচ্ছা, আমার জানা ছিল না। কি করে জানবি? সারাদিন তো নিজের কাজ নিয়েই ডুবে থাকিস। সারা দুনিয়ার খবর কি তোর কাছে থাকে? যার খবর থাকার কথা তার খবরই নেই, সারা দুনিয়ার খবর রেখে আমি কি করব বল? উফ তে, এবার তোর গিভ আপ করা উচিত। সরি জিমিন, পারছি না আমি, আর কখনো পারবো বলে মনেও হয় না। আচ্ছা ছাড়, বাদ দে আজকের সব কথা। চল দেখি ডেকোরেশন কতদূর কী হলো। চল। কিছুক্ষণ পরেই বাইরে হই হুল্লোড় শোনা যায়। তেরা বুঝতে পারে তাদের স্যার চলে এসেছেন। এতে চল চল চল, স্যার মনে হয় এসে গেছেন। হ্যাঁ চল। তে আর জিমিন দুজনেই লিফটের কাছে এসে দাঁড়ায় আর ঠিক তখনই লিফটের দরজা খুলে যায়। সামনের মানুষটাকে দেখে তে বেশ অবাক হয়। এই তো কিছুক্ষণ আগেই তার সাথে রেডিও স্টেশনে দেখা হয়েছিল, তার মানে ইনি তাদের স্যার। জাঙ্কুকে দেখেই সেখানকার ম্যানেজার অনহ জাঙ্কুকের কাছে আসে। হ্যালো স্যার, আমি অনহ। জানি। গাইজ, ইনি হলেন মিস্টার জিওন জাংকুক, আমাদের এই জিওন মিউজিক ইন্ডাস্ট্রির মালিক। এরপর সবাই তার সাথে পরিচয় হতে থাকে। জিমিন তো প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে বসে আছে। জিমিন তের থেকে 3 বছরের ছোট, কিন্তু একই সাথে কাজ করায় তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। একে অপরের প্রায় সোলমেট হয়ে উঠেছে দুজনে। তে খুব একটা কারোর সাথে মেশে না, এই জিমিনের সাথে একমাত্র সে মন খুলে কথা বলে। তের ছোট ভাই সুগা জিমিনকে অনেক পছন্দ করে, কিন্তু জিমিনকে কখনো বলে উঠতে পারেনি। ওয়াও তে, আমাদের স্যার কি হ্যান্ডসাম রে, আমি তো দেখেই ক্রাশ খেলাম। তুই তো রোজই কাউকে না কাউকে দেখে ক্রাশ খাচ্ছিস, এটা আর নতুন কি? জাংকুক সবার সাথে পরিচয় করতে করতে এবার তেদের সামনে এসে দাঁড়ায়। জিমিনের ফুলের বুকেটা দিয়ে জাংকুকের সাথে হাত মেলায়। তে তার ফুলের বুকেটা জাংকুকের দিকে এগিয়ে দেয়। হ্যালো স্যার, আমি কিম তেয়ং, আপনার কোম্পানির প্রডিউসার। জাংকুক একটা মুচকি হাসি দেয়। নাইস টু মিট ইউ মিস কিম তেয়ং। নাইস টু মিট ইউ টু স্যার। তে মনে মনে ভাবে, স্যারের মুখটা আমার এত চেনা চেনা কেন লাগছে, কোথাও কি দেখেছি ওনাকে, কিন্তু কোথায়? জিমিনের ধাক্কায় তে ধ্যান ভাঙে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল, সবাই তো চলে গেল। হ্যাঁ হ্যাঁ চল। এইতে শুনলাম তুই নাকি আবার দার্জিলিং যাচ্ছিস। হ্যাঁ যাব। কবে রে?
নেক্সট উইকে। নতুন স্যার ছুটি দেবে? আমি তো আগে থেকেই বলে রেখেছি, তারপর দেখা যাক। আজকে আরেকবার গিয়ে বলবো। লাঞ্চ টাইমের পর তে জাংকুকের কেবিনে যায়। স্যার আসবো? ইয়েস, বলুন কি বলবেন। স্যার, আমি আগেই অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, নেক্সট উইকে আমার 2 দিন ছুটি লাগবে। কারণ? স্যার, একটু পার্সোনাল। কারণ না জানালে ছুটি দেওয়া যাবে না। স্যার, আমি একটু দার্জিলিং যাব। বেড়াতে? না স্যার, বললাম তো একটু পার্সোনাল। বাট স্যার, ছুটিটা আমার অনেক প্রয়োজন। আপনি চাইলে আমি যাওয়ার আগে ওভারটাইম করে দিতে পারি, কিন্তু প্লিজ স্যার, ছুটিটা আমার অনেক দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি দেখছি। ওকে স্যার, বাট প্লিজ একটু দেখবেন। এরপর জাংকুক তেকে ছুটিটা দিয়ে দেয়। পরের সপ্তাহতেই তে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। প্রত্যেক বছর এই সময় তে একবার দার্জিলিংয়ে যায় তার কুকিকে খুঁজতে। তার বিশ্বাস সে এখানে আসবেই কখনো না কখনো। কয়েক বছর আগে রোজে মারা গিয়েছে। এই বাড়িতে তেমন কেউই থাকে না। বাড়িটা দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার রাখা আছে। তে যখনই আসে সে ঘরদুয়ার পরিষ্কার করে রাখে। আজও তার ব্যতিক্রম নয়। তে এসে নিজের লাগেজটা রেখে সোজা সে আমবাগানে চলে যায়। পুকুরের পাড়ে বসে সে তার কুকির সাথে গাওয়া গানটা গাইতে থাকে। হঠাৎ করে খেয়াল করে কেউ তার পাশে বসে আছে। তে চমকে ওঠে, মনে মনে একটু খুশিও হয়। কুকি বলে পাশে তাকাতেই দেখে জাংকুক। আপনি আপনি এখানে কি করছেন? তুমি তো খুব সুন্দর গান গাও। তার আগে আপনি বলুন, আপনি এখানে কি করছেন? ওই বাড়িটা আমি কিনছি, তাই দেখতে এসেছিলাম। তুমি এখানে? ওই বাড়িটা কিনছেন মানে? ওটা তো কুকিদের বাড়ি। ওটা কিনছেন মানে? দেখুন, কার বাড়ি তা আমি জানি না, আমি কিনছি এটাই লাস্ট কথা। আচ্ছা, কে কে বিক্রি করছে বাড়িটা? অফকোর্স বাড়ির মালিক। বাড়ির মালিক উনি উনি কোথায় আছে আপনি জানেন? প্লিজ প্লিজ বলুন না আমাকে। না ম্যাডাম, আমি জানি না উনি কোথায় আছে। কয়েকদিন আগে একটা বিজ্ঞাপন দেখছিলাম, সেখানে এই বাড়িটা সম্পর্কে লেখা ছিল যে মালিক বিক্রি করতে চায়। তাই এসেছিলাম বাড়িটা দেখতে, বেশ ভালোই লাগলো, তাই ভাবছি কিনেই নেব। আচ্ছা শুনুন না, যার থেকে আপনি বাড়িটা কিনবেন তার 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 ফোন নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, অফকোর্স। আমাকে একবার কথা বলে দেবেন তার সাথে? হ্যাঁ, সে দিতেই পারি, কিন্তু তুমি এই বাড়িটা নিয়ে এত উতলা কেন হচ্ছ? আপনি বুঝবেন না, আপনি শুধু আমাকে তার সাথে একবার কথা বলিয়ে দিন, আমার তাকে অনেক দরকার। আচ্ছা বেশ, দিচ্ছি। জাংকুক ফোনটা বার করে সেই বাড়ির মালিকের নাম্বারে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপার থেকে ফোনটাকেও রিসিভ করে। ফোনটা রিসিভ করতে তে জাংকুকের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেয়। হ্যালো, হ্যালো কুকি। বন্ধু তুমি বলছো? কে কুকি? কুকি, আমি তে তে চিনতে পারছো আমায়? সরি ম্যাডাম, আমি কোনো কুকি নই, আমার নাম মিনহো। মানে আপনি যে বাড়িটা বিক্রি করছেন মিস্টার জাংকুকের কাছে, সেটা তো কুকির বাড়ি। আপনি কি করে তাহলে বিক্রি করছেন? ম্যাডাম, 12 বছর আগে এই বাড়িটা আমার বাবা কিনেছিলেন। বাবার মুখে শোনা ওই বাড়ির মালিক মারা গিয়েছিলেন, আর তার নাতি সেই বাড়িঘর বিক্রি করে চলে গিয়েছিলেন। সেই থেকে বাড়িটা আমাদেরই, আর আমরা যেহেতু ওখানে থাকি না, তাই জন্য বাড়িটা আমরা এবার বিক্রি করে দিচ্ছি। কথাটা শুনে তার হাত থেকে ফোনটা পড়ে যায়। বাড়ি বিক্রি করে চলে গেছে? কই, আমাকে তো ঠাম্মি কখনো বলেনি। তাহলে কি ঠাম্মিও জানতো না? কেন কুকি, কেন এমনটা করলে? অপরাধ তো মা করেছিল, আমি কি অপরাধ করেছিলাম কুকি? আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? কেন এভাবে ছেড়ে চলে গেলে? আমি যে আজ তোমার অপেক্ষায় বসে আছি। কথাগুলো তে মনে মনে ভাবছে, আর তে চোখ দিয়ে সমানে জল গড়াচ্ছে। তেকে এভাবে কাঁদতে দেখে জাংকুক বলে, কিছু মনে করবে না, একটা প্রশ্ন করব?
কুকিটা কে, যার জন্য তুমি এভাবে কাঁদছো? কেউ না, ও আমার কেউ না, কেউ না ও আমার, বলে তে দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে যায়। ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার উপর উপর হয়ে শুয়ে তে কাঁদতে থাকে। এতদিন আমি আশায় আশায় ছিলাম কোনো না কোনো দিন তুমি এখানে আসবে, আর এখানে এসে আমি তোমাকে দেখতে পাবো, কিন্তু তুমি তুমি সব রাস্তা বন্ধ করে চলে গেলে কুকি। তাহলে কি সত্যি তুমি আমাকে ভুলে গেছো? আমি কি বোকার মতো আজও তোমাকে মনে করে ভুল করছি? কিন্তু আমি যে তোমায় ভুলতে পারি না। তুমি যে আমার ছোট্টবেলার বিয়ে করা বর, আমি যে আজও তোমাকেই ভালোবাসি। আমি যে আজও পারিনি তোমাকে ভুলতে কুকি। শুধুমাত্র তোমার জন্য আমি আমার জীবনে কাউকে কোনোদিন জায়গা দিইনি। কেন কুকি, কেন কেন এত শাস্তি দিলে আমায়? নাকি আমি তোমাকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছি? সে রাতটা তের অনিদ্রাতেই কাটে। পরদিন সকাল হতেই সে দার্জিলিং ছেড়ে বেরিয়ে আসে। জাংকুক সে রাতেই সেখান থেকে চলে এসেছিল। পরদিন তে অফিস জয়েন করে। তে আগাগোড়াই একটু চুপচাপ, আর এখন যেন আরও চুপচাপ হয়ে গেছে। এদিকে এদিকে জাংকুকের ম্যানেজার উনহ তেকে খুবই পছন্দ করে। বিভিন্ন ছুতোয় তের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। এই তে, লাঞ্চ করেছো? না এখনো করিনি, এই তো যাবো। চলো আজ আমরা একসাথে লাঞ্চ করি। আসলে আজ আমি বাড়ি থেকে টিফিন আনিনি। আমরা কি যেতে পারি? হ্যাঁ, কেন নয়, চলুন। এই প্লিজ তুমি আমাকে আপনি বলাটা বন্ধ করো। আপনি বলে নিজেকে কেমন যেন বয়স্ক বয়স্ক মনে হয়। আমি কিন্তু অতটাও বয়স্ক নই, যথেষ্ট ইয়াং। খুব বেশি হলে তোমার থেকে 2-3 বছরেরই বড় হব। তাই আমাকে তুমি বলেই ডাকতে পারো। আসলে কিছু মনে করবেন না, আমি সহজে কাউকে তুমি বলে ডাকতে পারি না। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। তুমি সবসময় এত চুপচাপ কেন থাকো? কারোর সাথে কথা বলো না, এমনকি এত সুন্দর একটা মুখে আমি কখনো তোমার হাসি পর্যন্ত দেখিনি। আরে না না, তেমন কোনো ব্যাপার না। হাসির জন্য তো একটা রিজনের প্রয়োজন হয়, রিজন সেরকম হয়নি, তাই হয়তো হাসিনি। তুমি মিথ্যা বলছো। আরে না, আমি সত্যিই বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার চোখের দিকে তাকাও। যদি চোখের পলক ফেলে দিয়েছো তাহলে বুঝবো তুমি মিথ্যে বলছো। কি? হ্যাঁ, ধরে নাও এটা তোমার পরীক্ষা। নাও তাকাও। তে উনুর চোখের দিকে তাকায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর অন্য হঠাৎ করে তে চোখে ফু দেয়। সঙ্গে সঙ্গে তে চোখটা বন্ধ করে নেয়। এই দেখেছো, তুমি চোখের পলক ফেলে দিয়েছো, তার মানে তুমি মিথ্যে বলছো। এটা কীরকম হলো? আপনি চিটিং করেছেন। এই, আমাকে একদম চিটার বলবে না, ঠিক আছে? আপনি তো বাচ্চাদের মতন করছেন। ভাগ্যিস বাচ্চাদের মতো করছি, তাই তো তোমার এত সুন্দর হাসিটা দেখতে পেলাম। তোমার মুখে এরকম হাসি দেখার জন্য আমি বাচ্চা হতেও রাজি, বুঝেছো? আপনি অনেক ফানি। তারা দুজন বসে কথাই বলছিল, তখন জিমিন এসে বলে, তে তে তুই এখানে? স্যার তোকে ডাকছে, দেখ তো। বললো খুব আর্জেন্ট। ও আচ্ছা ঠিক আছে। সরি মিস্টার উনহ, আমাকে যেতে হবে। আচ্ছা যাও, তবে এই লাঞ্চটা ডিউ রইল, অন্য একদিন একসাথে করব। আচ্ছা ঠিক আছে, বলে তে সেখান থেকে চলে যায়। জাংকুকের কেবিনের বাইরে এসে নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস। তে ভেতরে ঢোকে। স্যার আমাকে ডেকেছিলেন? তে কথাটা শেষ করতে পারে না। জাংকুক তাড়াতাড়ি তেকে টেনে নিয়ে দেয়ালে পিন করে। স্যার কি করছেনটা কি? ছাড়ুন। নিজেকে তো এমনভাবে প্রেজেন্ট করো যেন তোমার মনে দুঃখ কষ্টের ডানা বেঁধে রয়েছে। তা নিজেকে এরকম দেখানোর কারণটা কি? ছেলেদের অ্যাটেনশন পাওয়া? স্যার কি বলছেনটা কি? আর ছাড়ুন আমাকে। কেন, খুব খারাপ লাগছে তাই না? উনহুর সাথে কথা বলতে খুব ভালো লাগছিল। উফ কি হাসি। তা উনহু কি তোমার মনের মানুষ? জাস্ট শাট আপ স্যার, লিমিট ক্রস করবেন না, ছাড়ুন। না ছাড়বো না। আগে বলো, আর কোনোদিন কোনো ছেলের কাছে তুমি যাবে? কোনো ছেলের সাথে কথা বলবে তুমি? আমার যার সাথে কথা বলার ইচ্ছা আমি তার সাথেই কথা বলবো, যার কাছে যাওয়ার ইচ্ছা আমি তার কাছেই যাব। আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করার কে? কোন অধিকারে আপনি আমার লাইফে ইন্টারফেয়ার করছেন? কে হন আপনি? আমার অধিকার আছে, আমি তোমার। আপনি আমার? ভালোবাসি আমি তোমাকে। হোয়াট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, বুঝতে পেরেছ?
আর আমি চাই না আমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে কথা বলুক। ভালোবাসেন? কদিন চেনেন আপনি আমাকে? কি জানেন আপনি আমার সম্পর্কে? আপনার সাথে আমার পরিচয় খুব বেশি হলে সপ্তাহ দুয়েকের। তার আগে না আমি আপনাকে কখনো দেখেছি, না আপনি আমাকে কখনো দেখেছেন। না আপনি আমার সম্পর্কে কিছু জানেন, না আমি আপনার সম্পর্কে কিছু জানি। আমার কিছু জানার প্রয়োজন নেই। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি, আর এটাই ফাইনাল। প্রয়োজনে আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। তোমাকে আমি বিয়ে করতে চাই। সেটা কখনোই সম্ভব নয়। সম্ভব কি অসম্ভব সেটা তো পরেই দেখা যাবে। আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। আমি চাইলে সব করতে পারি। হয়তো হয়তো আপনি চাইলে সব করতে পারেন। হয়তো আপনি চাইলে আমাকে জোর করে বিয়েও করতে পারেন, কিন্তু আমাকে কোনোদিনও পাবেন না, কারণ আমি তুমি। ছাড়ুন আমাকে বলে এক প্রকার জাংকুককে জোর করে ছাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। জাংকুক আবার তের হাত ধরে টেনে এনে তেকে দেয়ালে চেপে তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আচম কেমন হওয়ায় তে প্রথমে কিছু বুঝেই উঠতে পারে না। যখন বুঝতে পারে তখন প্রাণ পড়ে জাংকুককে ছাড়াতে থাকে। সে যত জাংকুককে ছাড়াতে চায়, জাংকুক শক্ত হাত দিয়ে তার দুই বাহু চেপে ধরে। একসময় তে জাংকুককে ছাড়াতে ছাড়াতে হাঁপিয়ে ওঠে। তার দু চোখে জলে ভরে ওঠে। হঠাৎ জাংকুকের গালে ঠান্ডা কিছু অনুভব হতে জাংকুক তেকে ছেড়ে দেয়। দেখে তের দুই চোখ জলে ভেসে গেছে। জাংকুক হাত দিয়ে তের চোখের জলটা মোছাতে গেলে তে জাংকুকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। সাহস কি করে হয় আপনার আমাকে ছোঁয়ার? আমাকে ছোঁয়ার অধিকার শুধুমাত্র একজনেরই আছে, আর কারণ নয়, কারণ নয়, বুঝেছেন? বলে তে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। আর ডেস্ক থেকে ব্যাগটা নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সারাটা রাস্তা তে কাঁদতে কাঁদতে এসেছে। বাড়িতে ঢুকতেই সে সুগার মুখোমুখি হয়। দিদি, কি হয়েছে তোর? চোখ মুখের এই অবস্থা কেন? তে কোনো উত্তর দেয় না, সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কি হয়েছে রে সুগা? জানি না, মনে হচ্ছে খুব কান্নাকাটি করেছে। তে সে যে ঘরে ঢুকেছে আর ঘর থেকে বেরোয়নি। সুগা, ইয়নজুন, সুবিন সবাই অনেকবার ডাকাডাকি করেছে, কিন্তু সে সোজা উত্তর দিয়েছে যে কেউ তাকে ডিস্টার্ব না করে। তে মা, সারাদিন কিছু খাসনি, আর একটু এসে খেয়ে যা প্লিজ। আমাকে একটু একা থাকতে দেবে তোমরা, নাকি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? কি হয়েছে কি তোর, বলবি তো? তোমরা যাও এখান থেকে, লিভ মি অ্যালোন। তে ঠিক করে সে কোম্পানি থেকে রিজাইন নেবে। এই কোম্পানির হয়ে সে আর কোনো কাজ করবে না। তে পরপর দুদিন অফিসে যায়নি। জাংকুক প্রায় তেকে না দেখতে পেয়ে অনেকটা চিন্তাতেও আছে। সেদিন ওভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে আজ দুদিন হয়ে গেল তের মুখটা সে একবারও দেখেনি। তাই আজ জাংকুক ঠিক করে সে তেদের বাড়িতে আসবে। জাংকুক জিমিনের কাছে যায়। জিমিন, একটা কথা বলার ছিল। হ্যাঁ স্যার বলুন। তেয়ংয়ের কী খবর? জানি না স্যার, তবে ও বলছিল ও কোম্পানি থেকে রিজাইন নেবে। হোয়াট? হ্যাঁ, ওর কিছু অসুবিধা হচ্ছে এখানে, তাই আমাকে কি একবার ওর বাড়িতে নিয়ে যাবে প্লিজ? কিন্তু স্যার, ও যদি রাগ করে? প্লিজ জিমিন, তুমিও বেস্ট ফ্রেন্ড, তাই তোমাকে বিশ্বাস করে আমি কয়েকটা কথা বলবো, কিন্তু আমাকে কথা দাও এই কথা তে বা তার বাড়ির কাউকে তুমি জানাবে না। কথা দাও আমাকে। আচ্ছা স্যার বলুন। স্যার, এ ব্যাপারে আমাদেরকে একজন সাহায্য করতে পারে, আর তার সাহায্য আমাদের খুব প্রয়োজন হবে। সে যদি আমাদের পাশে থাকে তাহলে আমাদের কাজটা করা অনেক সহজ হবে। তোমার যাকে ইচ্ছা তাকে কাজে লাগাতে পারো, শুধুমাত্র যাদেরকে বললাম তারা যেন এই মুহূর্তে কিচ্ছু জানতে না পারে। ওকে স্যার, কেসটা আমি নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। এই জিমিনের হাতে কোনো কেস এলে সেই কেস কোনো দিন ফ্লপ হয় না। ঠিক আছে, কাজটা যদি তুমি ঠিকঠাক করতে পারো তোমার প্রমোশন পাক্কা। আরে স্যার, প্রমোশন লাগবে না, আমার তে যাতে ভালো থাকে আমি তাতেই ভালো থাকবো। তার ভালোর জন্য আমি সব কিছু করতে রাজি। এবার স্যার দেখুন আগে আগে হতা হ্যাঁ ক্যা। মা, ও মা, কি হয়েছে? তোমাকে একটা কথা বলার ছিল। বাবা কোথায়? ঘরেই আছে। ঘরে চলো, দিদিকে এই মুহূর্তে কিছু বলো না, চলো চলো। আচ্ছা কি হয়েছে বল। শোনো না, দিদির জন্য একটা ভালো পাত্র পেয়েছি, বিদেশ থেকে এসছে। আরে দিদি যেই
ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেখানকার বস। দিদিকে নাকি অনেক পছন্দ করে। তুই এত খবর কোথা থেকে পেলি? আরে মা, দিদির বন্ধু জিমিন সে বলছিল। তবে একটাই প্রবলেম। কি প্রবলেম? ওনার আপনজন কেউ নেই, মানে মা বাবা ছোটোবেলাতেই মারা গিয়েছেন, বলতে গেলে অনাথ। তবে নিজের যোগ্যতায় বিদেশ থেকে পড়াশোনা করে এসে এত বড় ইন্ডাস্ট্রি সামলাচ্ছেন, বুঝতে পারছো? তোমার মেয়ে রাজরানী হবে। আর জিমিনের মুখে শুনেছি তাদের বস নাকি খুব ভালো মানুষ। উনি নাকি জানিয়েছেন তোমরা যদি রাজি থাকো তাহলে ওনার তরফ থেকে ওনার পিএ মিস্টার জেহব, তিনি নাকি ওনার খুব ভালো বন্ধু, তিনি এসে কথা বলে যাবেন আর সব কিছু ঠিকঠাক করে যাবেন। সেসব তো ঠিক আছে, কিন্তু তে রাজি হবে না। দেখো, মেয়ে আমাদের অবুঝ, তা বলে আমরা তো অবুঝ নই। সে আর ফিরে আসবে না। তার যদি ফিরে আসার হতো সে এতদিনে ঠিকই ফিরে আসতো। হ্যাঁ মানছি, আমি সেদিন ভুল করেছিলাম, কিন্তু সে যদি তেকে সত্যিই ভালোবাসতো, তের কি কোনো খোঁজখবর নিত না? দেখো গিয়ে হয়তো তেকে ভুলে সে নিজে বিয়ে থা করে সংসার পেতেছে। এতগুলো বছর নিশ্চয়ই তের জন্য সে অপেক্ষায় নেই। সে যদি সবটা গুছিয়ে নিতে পারে, আমাদের মেয়ে কেন পারবে না? তুমি কি করে জানলে মা সে সবটা গুছিয়ে নিয়েছে? তা যদি নাই হতো তাহলে কেন ফিরে আসেনি এত বছরও? কেন খোঁজ নেয়নি তের? ছাড়ো, ওসব কথা বাদ দাও। দিদিকে এখন কিছু জানানোর প্রয়োজন নেই, বরং বিয়ের কথা এগোতে থাকো। দেখবে একবার বিয়েটা দিয়ে দিলে দিদি ঠিক মেনে নিতে বাধ্য হবে। কিন্তু এভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আরে বাবা, তুমি চিন্তা করো না, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এরপর তের অগোচরেই তের বিয়ে ঠিক হয় জাঙ্কুকের সাথে। বিয়ের আগের দিন সুবিন তের ঘরে আসে। তে মা, আসবো? হ্যাঁ বাবা, বলো, কিছু বলবে? দেখ মা, যেটা বলবো মন দিয়ে শুনবি। তোর ভালোর জন্যই তোকে না জানিয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি। আমরা তোর বিয়ে ঠিক করেছি তোর অফিসের বস চাঙ্কুকের সাথে। ছেলেটা অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে, দেখবি তোরা অনেক ভালো থাকবি। যার অপেক্ষায় এতগুলো বছর তুই কাটিয়ে দিলি সে আর আসবে না মা। হয়তো সেও নতুন করে সংসার গড়ে তুলেছে, তুই শুধু শুধু তার অপেক্ষা করে কেন জীবনটা নষ্ট করবি বল? প্লিজ বাবা, তোমরা থামো। আর আমাকে না জানিয়ে আমার জীবনে এত বড় ডিসিশনটা তোমরা কিভাবে নিলে? কেন বারবার তোমাদের ডিসিশনগুলো আমার উপর তোমরা চাপিয়ে দাও, বলতে পারো? মা, বোঝার চেষ্টা কর। আমি তাকে কথা দিয়ে দিয়েছি, কাল তোদের বিয়ে। কি? কাল? হ্যাঁ মা, আর তুই এই বিয়েটা করছিস, এটাই ফাইনাল। তোকে আর আমরা এভাবে দেখতে পারছি না। বাবা মা হয়ে আমাদের একটা কর্তব্য আছে, আমাদের মেয়েকে ভালো দেখার। আর আমরা তোকে এভাবে প্রতিনিয়ত বেঁচে থেকেও মরে থাকতে দেখতে পারছি না। তাই আমরা এই ডিসিশনটা নিয়েছি, আর এটাই ফাইনাল। তোকে কাল বিয়েটা করতে হবে, ব্যাস, এটাই আমার লাস্ট ডিসিশন বলে সুবিন সেখান থেকে চলে যায়। সরি বাবা, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। বিয়ে মানুষের জীবনে একবারই হয়, আর আমার বিয়ে হয়ে গেছে আমার কুকির সাথে। সে যদি অন্য কারোর সাথে বিয়ে করে সংসার পাতে, তাতেও আমার কিচ্ছু এসে যায় না। আমি মনে প্রাণে তাকে স্বামী বলে মনে করি। আমি এভাবেই সারাটা জীবন কাটিয়ে দেব, কিন্তু অন্য কাউকে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাই আমাকে তোমরা ক্ষমা করো, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না বলে তে একটা চিঠি লেখে। আর সেই রাতেই তে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরদিন সকালে ইয়ংজুন তেকে ডাকতে আসে। তেমা, তেমা ওর দধিমঙ্গলের সময় হয়ে গেল তো। তেমা, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পায় না। তেমা, খোল দরজাটা, ওঠ। কি হয়েছে? আরে ও তো দরজাই খুলছে না। তে তে কি হয়েছে? ওঠ, তে দরজাটা খোল। কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। সুগাও ততক্ষণে উঠে চলে আসে। কি হয়েছে বাবা? তোর দিদি দরজা খুলছে না। বাবা, ভাই এনেছেন দিদি? না না, সুগার তো দরজা ভাঙ। দুজনে মিলে দরজাটা ভাঙে, ভেতরে ঢুকে দেখে ঘর ফাঁকা। তারা তন্ন তন্ন করে টেকে খুঁজতে থাকে, কোথাও পায় না। সারা বাড়ি খোঁজার পর তারা বুঝতে পারে তে বাড়ির কোথাও নেই। এমনকি তের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তার ঘরে নেই। সুগা সুবিন তেকে বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোনও সুইচ অফ। বাবা, এবার আমরা কি করব? ওদিকে যে স্যার বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে আছে, ওনাকে খবর দিতে হবে। ওনাকে এখনই খবর দে। সুগা তাড়াতাড়ি জিমিনকে ফোন করে। জিমিন সবটা জাঙ্কুককে জানায়।
জাংকুক জানার সাথে সাথেই সঙ্গে সঙ্গে তেদের বাড়িতে চলে আসে। সুগা বাইরের গেটেই জাংকুকের জন্য অপেক্ষা করছিল। সুগাকে দেখা মাত্রই জাংকুক দৌড়ে আসে। ও কোথায়? জানি না। তোমার মা বাবা কোথায়? দিদির ঘরে। সুগা জাংকুককে তের ঘরে নিয়ে যায়। জাংকুককে দেখা মাত্রই সুবিন আর ইয়নজুন অবাক হয়ে যায়। তে কোথায়? তুমি তুমি জাংকুক? হ্যাঁ আমি জাংকুক। তে কোথায়? জানি না, কিন্তু তোমাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? তখনই জাংকুকের চোখ পড়ে তের বইয়ের টেবিলে। সে দেখতে পায় একটা কাগজ, একটা কিছু দিয়ে চাপা দেওয়া রয়েছে। জাংকুক আস্তে আস্তে কাগজটার দিকে যায়। এতক্ষণ এই কাগজটার দিকে নজর কারোরই পড়েনি। জাংকুক কাগজটা হাতে নিয়ে খুলে পড়তে থাকে। সরি মা আর বাবা, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ ছোটোবেলাতে আমার একবার বিয়ে হয়ে গেছে। একটা মানুষের জীবনে বারবার বিয়ে হয় না। তোমরা বলেছ সে হয়তো জীবনে সেটেল করে গেছে। যদি সত্যি সে জীবনে সেটেল করে গিয়ে থাকে তাতে আমার কিছু যায় আসে না। আমি তাকে আমার স্বামী হিসাবে মেনে এসেছি। যতদিন বেঁচে থাকবো আমি তাকেই আমার স্বামী হিসাবে মেনে আসব। সে আমার মনে আছে, মনের কোণে। এই মন থেকে তাকে আমি কখনো বের করতে পারবো না। তাই আমার জীবনে আমি দ্বিতীয় কোনো মানুষকে আনতে পারবো না। আমাকে ক্ষমা করো। ইতি তোমাদের তে। চিঠিটা পড়ে জাংকুকে চোখ জলে ভরে আসে। ওটা কি? জাংকুক চিঠিটা ইয়নজুনের দিকে বাড়িয়ে দেয়। সুবিন ইয়নজুন চিঠিটা পড়ে। সব আমার জন্য, সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি সেদিন ছেলেটাকে ওভাবে অপমান করে তাড়িয়ে না দিতাম তাহলে হয়তো আজকে এত কিছু হতোই না। আমার মেয়েটাও এভাবে বদলে যেত না, এতটা কষ্ট পেত না। সব কিছুর জন্য আমি দায়ী। আমার অহংকার আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বলে ইয়নজুন কাঁদতে থাকে। কি এমন চেয়েছিলাম মা আমি আপনার কাছে? আমার মা ছিল না, আপনাকে মা বলে ডাকতে চেয়েছিলাম। নিজের জীবনের মা বাবা না থাকার অপূর্ণতাটাকে মেটাতে চেয়েছিলাম। এতটুকু পাওয়ার যোগ্য কি আমি ছিলাম না? কেন সেদিন আমাকে অনাথ বলে দূরে সরিয়ে দিলেন? কেন বলতে পারেন? কেন আমার থেকে আমার ভালোবাসাটাকে এভাবে কেড়ে নিলেন? সেদিন যদি আপনি এমনটা না করতেন তাহলে দ্বিতীয়বারের মতো আমার তেকে হারাতে হতো না। জাংকুকের কথা শুনে ইয়নজুন আর সুবিন দুজনে অবাক হয়ে জাংকুকের দিকে তাকায়। তুমি তুমি হ্যাঁ, আমি কুকি, তের ছোট্টবেলায় বিয়ে করা বর। নিজেকে প্রমাণ করতে আমার 12টা বছর সময় পেরিয়ে গেছে, কিন্তু এই 12 বছরের একটা দিন, একটা মুহূর্ত আমি আমার তেকে ভুলতে পারিনি। দূর থেকে আমি তার সমস্ত খবরাখবর রেখেছি। তের প্রত্যেকটা পদক্ষেপের খবর আমি রেখেছি। তে শুধু আমার ছোট্টবেলায় বিয়ে করা বউ নয়, তে আমার জীবনের প্রথম ভালোবাসা। কি করে ভুলে যেতাম তাকে? শুধু আপনার কাছে নিজেকে প্রমাণ করার জন্য 12টা বছর আমি নিজেকে লুকিয়ে রেখেছি ওর কাছ থেকে। সেদিন নিজের মনে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেদিন ওর যোগ্য হতে পারবো সেদিন আমি ফিরে আসব। যেদিন আপনি আর আমাকে অনাথ বলে দূরে ঠেলে দিতে পারবেন না, কারণ সেদিন আমার কাছে সব থাকবে। দেখুন, আজ আপনি পারলেন না আমাকে অনাথ বলে দূরে সরিয়ে দিতে। ঠিক সেদিন যদি এমনভাবেই আমাকে মেনে নিতেন, আমাকে নিজের ছেলের মতো বুকে আগলে নিতেন, আজ এই দিনগুলো দেখতে হতো না। আজ আমাদের জীবনটা অন্য রকম হতো। আমাকে আমাকে ক্ষমা করে দে বাবা। তোকে সেদিন ওভাবে বের করে দেওয়ার পর যখন মেয়েটা আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল, আমি তখন বুঝতে পেরেছি আমি কতটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু তোর কোনো খবর আমি পাইনি। আমাকে ক্ষমা করে দে প্লিজ। বিশ্বাস কর, আজ যদি তোর কিছু নাও থাকতো, তাও যদি তুই ফিরে আসতিস, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোকে অবশ্যই মেনে নিতাম, আর আমি তোকে দূরে ঠেলে দিতাম না রে। আমি আমার মেয়েটাকে ভালো দেখতে চাই, ওর সেই হাসিটাকে আবার ফিরিয়ে আনতে চাই। ফিরিয়ে নিয়ে আয় বাবা, মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। তোর জন্য মেয়েটা অনেক কষ্টে আছে। কিন্তু তুই পরিচয় কেন দিসনি ওকে? আমি তো শুধু একটু পরীক্ষা করতে চেয়েছিলাম যে আমার সেই ছোট্টকালের বউ এখনও আমাকে মনে রেখেছে কিনা, এখনও আমাকে ভালোবাসে কিনা। কিন্তু পরীক্ষা করতে গিয়ে যে এভাবে হারিয়ে ফেলবো ভাবতে পারিনি। তাহলে তো কবেই ওকে পরিচয় দিয়ে দিতাম। আমি তো ভেবেছিলাম ওকে বিয়ে করে কুকি সেজে ওর সামনে এসে দাঁড়াবো, ওকে সারপ্রাইজ দেব। কিন্তু ও যে এভাবে সবটা পণ্ড করে দেবে আমি ভাবতেও পারিনি।
এর জন্য ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি দেওয়ার জন্য তাকে আগে ফিরিয়ে আনতে হবে। খুঁজে তো বার করো কোথায়। আমি জানি সে কোথায় যেতে পারে, একবার শুধু খুঁজে পাই। পরদিন সকালবেলা তে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। এটা সেই পুকুর পাড় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এটা তের সব থেকে প্রিয় জায়গা। তের মনে দুঃখ হলে সে এখানে এসেই বসে থাকে। আর সব থেকে বেশি যখন তার কুকিকে তার মনে পড়ে, তখনও সে এখানে এসেই সময় কাটায়। তার মনে হয় কুকি তার আশেপাশেই আছে। তে পুকুর পাড়ে বসে তাদের সেই গান গাইছিল। তার গানের মাঝেই হঠাৎ একটা পুরুষালী কণ্ঠ শুনতে পায়। তে অবাক হয়ে যায়। গানের উৎস খুঁজে পিছন দিকে তাকাতেই আম গাছে ডালে একজনকে বসে থাকতে দেখে, হাতে একটা আম নিয়ে। আপনি আপনি এখানে কি করছেন? আম খাচ্ছি, দেখতে পাচ্ছ না? তা পিচ্ছি, তোমার ছিপ কোথায়? আজ বুঝি মাছ ধরবে না? মাছ ধরার কথাটা শুনে তে অবাক হয়ে যায়। তুমি আমায় পিচ্ছি বলে কেন ডাকলে? কে তুমি? আমায় ভুলে গেছো বন্ধু? আমি তোমার বিয়ে করা একমাত্র বর, তোমার কুকি, যার জন্য অপেক্ষা করে তুমি এতগুলো বছর পার করলে। সে তোমার আশেপাশেই ছিল, অথচ তুমি তাকে চিনতেই পারোনি। চিনবে কি করে? তুমি তো তাকে ভালোই বাসো না, শুধু মুখেই বলো ভালোবাসি ভালোবাসি। অথচ দেখো, আমি কিন্তু তোমাকে দেখা মাত্রই চিনে নিয়েছি। আমি বিশ্বাস করি না আপনি আমার কুকি কিছুতেই হতে পারেন না। আপনি যদি আমার কুকি হতেন তাহলে আপনি আমার থেকে দূরে থাকতে পারতেন না। আমাকে কষ্টে থাকছি দেখেও আরও কষ্ট দিতে পারতেন না। আপনি কিছুতেই আমার কুকি হতে পারেন না। আমি তোমাকে দুঃখ দিইনি, আমি তো শুধু এটুকুই জানতে চেয়েছিলাম যে তুমি আজও আমাকে মনে রেখেছো কি না, তোমার মনেতে আমি আছি কি না। তাই তো এত কিছু। আপনি তাহলে বিয়ের নাটকটা কেন করলেন? এটাও তোমার পরীক্ষা ছিল। আমি তো শুধু শিওর হতে চেয়েছিলাম যে তুমি আমাকে বিয়ে করতে চাও কি না। আর তুমি বিয়ে থেকে পালিয়ে গিয়ে প্রমাণ করে দিয়েছো যে তুমি আজও আমাকেই ভালোবেসে আছো। না, ভালোবাসি না আমি আপনাকে, বুঝতে পেরেছেন? আপনি আমাকে ঠকিয়েছেন, আমি আপনাকে আর ভালোবাসি না। চলে যান এখান থেকে, আপনি আমাকে ঠকিয়েছেন। সেদিন এখানে বসে বসে এত এত মিথ্যা কথা বলেছেন, আমি কষ্ট পাচ্ছি জেনেও। এতদিন আপনার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজ থেকে আর আপনার জন্য আমি কোনো কষ্ট পাবো না। চলে যান এখান থেকে। আই এম সরি তে। কী করে পারলেন বলুন 12টা বছর আমাকে এভাবে দূরে রাখতে? কষ্ট হয়নি আপনার একটু? আপনি জানেন আমি কীভাবে ছিলাম? সেদিন আমি আপনাকে এত ডেকেছিলাম, তবু আপনি দাঁড়াননি, এমনকি একবার পেছন ফিরে তাকাননি পর্যন্ত। আমার মায়ের করা ভুলের শাস্তি আপনি আমাকে দিয়েছেন। 12টা বছর পার হয়ে গেছে, একটা বারও আমার খোঁজটা পর্যন্ত নেননি। কে বলেছে আমি তোমার খোঁজ নিতে? প্রতিটা মুহূর্তে আমি তোমার খোঁজ নিয়েছি। একটা দিনের জন্য আমি তোমাকে ভুলিনি। তুমি যখনই রেডিও স্টেশনে গান গাইতে, প্রত্যেকটা গান আমি শুনেছি। দূরে বসে আমি তোমার উপর সব সময় নজর রেখেছি। তুমি যে আমার ভালোবাসাতে। মিথ্যা কথা, বিশ্বাস করি না। চলে যান আপনি এখান থেকে, চলে যান বলছি। আচ্ছা বেশ, চলে যাচ্ছি আমি। তোমাকে জোর করে আমি এখান থেকে নিয়ে যাব না। তবে কাল ঠিক বিকেল 4টে আমি এখানে বসে থাকব। যদি আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে ফিরে আসতে চাও, তোমার জন্য আমার মনের দরজা সবসময় খোলা। অপেক্ষায় থাকব। এখন আমি আসি। আমি জানি তোমাকেও ভাবার জন্য একটু সময় দেওয়া প্রয়োজন। আমি তো আমার ভালোবাসার পরীক্ষা নিয়েছি, এখন না হয় আমার ভালোবাসার একটু পরীক্ষা আমি দিলাম। বলে জাংকুক সেখান থেকে চলে যায়। তে সেখানে বসেই কাঁদতে থাকে। সে একদিকে খুশি, আবার একদিকে তার অনেক কষ্ট হচ্ছে। তার এত বছরের অপেক্ষার অবসান হয়েছে, কিন্তু জাংকুক যে এতদিন তাকে কষ্ট দিয়েছে, তার জন্য এত সহজে সে তাকে কিছুতেই ক্ষমা করতে পারবে না। এদিকে জিমিন, সুগা, সুবিন, ইয়ঞ্জুন সবাই দার্জিলিং চলে আসে। ইয়ঞ্জুন, সুবিন সবাই তেকে বোঝাতে থাকে। ইয়ঞ্জুন বারবার বলে তার করা ভুলের শাস্তি সে যেন জাংকুককে না দেয়। ছেলেটা এত বছর তার জন্য অপেক্ষা করেই কাটিয়ে দিয়েছে। এমনকি আমার কাছে নিজেকে প্রমাণ করার জন্য সে এতগুলো বছর তোর থেকে দূরে থেকেছে, শুধুমাত্র তোকে আবার ফিরে পাওয়ার জন্য। আবার তাকে হারিয়ে ফেলিস না তে, আমার ভুলের শাস্তি তুই ওকে দিস না। বলে ইয়ঞ্জুন আর সুবিন সেখান থেকে চলে যায়। জিমিন আর সুগা সেখানে বসে আছে, তেকে সমানে বুঝিয়েই চলেছে। আরে তে শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই। শাস্তি দেওয়ার সুযোগ না সারা জীবন পাবি।
কিন্তু এই মুহূর্তে তাকে হারাতে দিস না। এখন তাকে ক্ষমা করে কাছে টেনে নে, তারপর সুদে আসলে সারা জীবন নাকের দড়ি দিয়ে ঘোরাবি। বুঝতে পেরেছিস? জিমিনের কথা শুনে সুগা জিমিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তুমি এভাবে তাকিয়ে আছো কেন? না মানে ভাবছি আমার কি হাল হতে চলেছে। মানে মানে তুমি সবার মনের কথা বুঝতে পারো, শুধু আমারটাই বোঝো না। সুগা আর জিমিনের কথোপকথন শুনে তে মনে মনে একটু হাসে আর সেখান থেকে উঠে চলে যায়। তোমার মনের কথা আমি কেন বুঝতে যাব? সুগা জিমিনের মুখের সামনে এসে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি বলে জিমিনের গালে টুক করে একটা চুমু দিয়ে সুগা এখান থেকে দৌড়ায়। জিমিন গালে হাত দিয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে থাকে। ওই কি করলি তুই এটা? তারা তারা দেখাচ্ছি মজা বলে সুগার পিছনে দৌড়ায়। পরদিন জাংকুক আম গাছের নিচে দাঁড়িয়ে আছে, তের জন্য অপেক্ষা করছে। 4টে বাজতে যায়, তে এখনও আসেনি। জাংকুক মনে মনে এখনও ভাবছে তে আদৌ আসবে নাকি তার উপর অভিমান করে আবার তাকে দূরে সরিয়ে দেবে। ঠিক তখনই জাংকুক কারোর পায়ের শব্দ পায়। জাংকুক পিছনে তাকিয়ে দেখে তে ঘাড়ে করে একটা ছিপ নিয়ে পুকুর পাড়ে এগিয়ে আসছে, ঠিক সেই ছোট্টবেলার মতন। তে ছিপটা এনে পুকুরে ফেলে। সে এমন ভাব করে যেন সে জাংকুককে দেখেইনি। উহ, আজ তো একটা মাছ আমি ধরবই, আজ মাছ না ধরে আমি এখান থেকে বাড়ি ফিরবই না। তে এরকম কথা শুনে জাংকুক পিছন থেকে হেসে দেয়। তে পিছন ঘুরে বলে, এই ছেলে তুমি হাসছো কেন? বলে তে উঠে দাঁড়াতেই আবার পা স্লিপ করে ধপাস করে জলের মধ্যে পড়ে যায়। আসলে তে ইচ্ছা করেই পড়েছিল। জাংকুক হাসতে হাসতে জলে ঝাঁপ দেয়, তারপর তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে। জাংকুক এখনও হাসছে। এই বাজে ছেলে, এখনও হাসছো কেন? হ্যাঁ, আর ছাড়ো ছাড়ো আমাকে বলছি। লজ্জা করে না একটা মেয়েকে এভাবে ধরে থাকতে? জাংকুক তেকে আরও কাছে টেনে বলে, লজ্জা কেন করবে? নিজের বিয়ে করা বউ যদি ভিজে শরীরে এভাবে কাছে আসে তাহলে কি আর লজ্জা শরম থাকে বলো? উফ, দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যা লাগছে না তোমাকে? তে নিজের দিকে তাকায়। ভিজা শরীরে কালো জামাটা একদম আটকে আছে। জাংকুক ঠোঁট কামড়ে তের দিকে তাকায়। তে নিজের অবস্থাটা বুঝতে পেরে জাংকুককে জড়িয়ে ধরে বলে, অসভ্য। অসভ্য তুমি দেখলে কি, এবার তো দেখবে বলে জাংকুক তেকে কোলে তুলে পাড়ে উঠিয়ে নিয়ে আসে। তারপর সোজা তার বাড়িতে নিয়ে যায়। তো জান, তোমাকে কি আবার বিয়ে করতে হবে নাকি আগের বিয়েটাই কন্টিনিউ করব? যদি বলো আগের বিয়েটাকেই কন্টিনিউ করতে, তাহলে কিন্তু আমাদের ফুলসজ্জা এখনও বাকি আছে। তাহলে সেখান থেকেই স্টার্ট করি। যা দুষ্টু। দুষ্টু তবে রে, তাহলে চলো দুষ্টুমি করা যাক বলে জাংকুক নিজের ঠোঁট জোড়া তার পিচ্চি বউয়ের ঠোঁটে মিশিয়ে দেয়। আর তারপর কি আর শুনে লাভ নেই। আমি এখন আসি, হাঁপিয়ে গেছি বলতে বলতে। আর নিয়াং, আর যদি ভালো ভিডিওটা লাগে তাহলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর একটা কমেন্টও করে দিও। ওকে, বাই।